আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, সবাইকে প্রতিদিনের মতো আমরা বিএসএফ এর এই অনলাইন নাগরিক সংলাপে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে শনিবার, আমাদের আজকের বিষয় সমষ্টিক উন্নয়ন বা কমিউনিটি এন্টারপ্রাইজ অ্যাপ্রোচের মাধ্যমে যে ডেভেলপমেন্ট কে আমরা অ্যাড্রেস করতে পারি কালেকটিভ ইনিশিয়েটিভ নিয়ে, সেই বিষয় নিয়ে আমরা প্রতি শনিবারে আলোচনা করি। আজকেও আমরা আলোচনা করব কমিউনিটি এন্টারপ্রাইজ অ্যাপ্রোচের সম্ভাবনা এবং এর সঠিক প্রসারের ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়ের দিকে নজর রাখা দরকার, বা আমাদের এই বিষয়ে আসলে কিভাবে আমরা এটাকে সঠিকভাবে রেপ্লিকেশন করতে পারি। আজকে আমাদের সাথে আমাদের প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন প্রাক্তন বিআরসি চেয়ারম্যান এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, সাবেক নির্বাহী পরিচালক ডক্টর ওয়াইস কবির স্যার। আমাদের সাথে আরো উপস্থিত আছেন আমাদের বিএসএফ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি ডক্টর জয়নুল আবেদিন স্যার, এবং সাজ্জাদ লতিফ আমাদেরকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আমাদেরকে প্রোভাইড করছেন। দর্শক মন্ডলী, আপনারা জানেন যে আমাদের 8-5 ইয়ার্স প্ল্যান অলরেডি অ্যাপ্রুভ হয়েছে এবং এটি এখন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। আমাদের প্ল্যানিং কমিশনের ওয়েবসাইটে এটি দেওয়া আছে। এবছর এই যে নতুন যে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা যদি 318 নম্বর পেজটি আমরা দেখি, তাহলে সেখানে দেখব যে খুব পরিষ্কারভাবে আমাদের ফিশারি সেক্টরের ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ হিসাবে বা স্ট্র্যাটেজি হিসাবে কমিউনিটি এন্টারপ্রাইজ অ্যাপ্রোচ বা দাউদকান্দি মডেলকে খুব পরিষ্কারভাবে অ্যাড্রেস করা হয়েছে। আমি যেভাবে এই এই পলিসি পেপারটি থেকে যদি আপনাদেরকে সরাসরি উল্লেখ করি যে যেভাবে এটিকে উল্লেখ করা হয়েছে, তা হলো যে case culture in floodplain with private ownership will be encouraged, which can be certainly contribute to the productivity. That is one strategy. The second আরেকটি স্ট্র্যাটেজির কথা বলা হচ্ছে যে aquaculture and conservation will be restructured to reinforce the strength of each other. Sustainable and community-based floodplain aquaculture will be combined with maintaining sanctuaries and restocking of indigenous species. আরো দুটি স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে। Increasing fish production by introducing different fish culture method under the community enterprise approach in suitable habitats by conserving natural environment, including rice scum and alternative rice fish culture. And finally যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে যে market driven community based innovative floodplain polyculture system of Daudkandi model may be expanded in floodplain area throughout the country. So আমরা দেখছি যে চারটি স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে ফিশ সেক্টরকে আগামী 5 বছরের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেখানে কমিউনিটি এন্টারপ্রাইজ অ্যাপ্রোচকে তারা মূল ড্রাইভিং ফোর্স হিসাবে চিহ্নিত করা হয়েছে। আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে আমাদের এই কমিউনিটি এন্টারপ্রাইজ অ্যাপ্রোচটিকে যদি আসলে সঠিকভাবে আমরা সামনে নিয়ে যেতে চাই বা এটাকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই, তাহলে আসলে কোন কোন জায়গাগুলোতে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত। ইতিমধ্যে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রাক্তন হর্টেক্স ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর কৃষিবিদ ডক্টর তাজুল ইসলাম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রথমে একটু ডক্টর ওয়াইস কবির স্যারের কাছে যাব, স্যারের কাছ থেকে শুনবো যে একজন কৃষিবিদ হিসাবে স্যার আপনি তো বাংলাদেশের কৃষি সম্পর্কে ভীষণভাবে ওয়াকিবহাল, একই সাথে বিআরসি চেয়ারম্যান হিসাবে যে কৃষি সেক্টরের যে বিভিন্ন কনসেপচুয়াল যে বিষয়গুলো বা ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ গুলো সম্পর্কে আপনি আরো বেশি অবহিত হয়েছেন, এবং ফাইনালি কেজিএফ নির্বাহী পরিচালক হিসাবেও নতুন ইনোভেশন বা এগ্রি সেক্টরের যেই গবেষণাগুলোর সাথেও আপনি সম্পৃক্ত ছিলেন। আপনার দৃষ্টিভঙ্গিতে স্যার এই যে দাউদকান্দি মডেল বা আমরা যে কমিউনিটি এন্টারপ্রাইজ অ্যাপ্রোচটি বলি,
এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন কৃষি সেক্টরের ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা আমাদের এই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বা অন্য? আপনি অবশ্য এটা কি শুধুমাত্র মাছের মডেল হিসাবে আপনি কখনই এটাকে অ্যাপ্রিসিয়েট করেননি, আপনি সবসময় বলেছেন এটাকে ওয়াইডার পার্সপেক্টিভে দেখার জন্য। স্যার, আপনার মূল্যায়নটিকে যদি একটু আমরা আমাদের কাছে তুলে ধরেন। ধন্যবাদ। আসলে আপনি বললেন আমি কৃষি বিষয়ে অনেক কিছু জানি। সত্যি কথা কি, আমি কৃষির বিভিন্ন ডাইভার্সিফাইড বিষয়, তো এই বিষয়ে আমার জানা বোঝা যে খুব বেশি তা না। আই এম স্টিল লার্নিং। সত্যি কথা কি যে কৃষিটা এত বেশি কমপ্লেক্স, এত বেশি লোকেশন স্পেসিফিক, যার ফলে এটা কৃষি সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করা সত্যি খুব দুরূহ, মোর পার্টিকুলারলি বাংলাদেশের মতো একটা দেশে, যেখানে আমাদের নানাবিধ চ্যালেঞ্জ আমাদের প্রোডাকশন সিস্টেমে বিদ্যমান, খাদ্য সহ নানান বিষয় কৃষির সঙ্গে জড়িত। সেই হিসাবে আমি যে খুব দখল রাখি তা ঠিক না, এটা বলে নেওয়া ভালো। তবে আপনি যেটার কথা বললেন যে দাউদকান্দি মডেল, তো আমি এটা সম্পর্কে অ্যাজ এ ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার হিসাবে আমি বিভিন্ন লিটারেচারে দাউদকান্দি মডেলের রেফারেন্স পাই। তো তারপরে যখন আমি সাউথ ওয়েস্টে আমি ওয়াটার লগিং স্টাডি করি, তখন আমি ইন্টারেস্টেড হই যে হাউ রিয়েলি টু আন্ডারস্ট্যান্ড দিস যে সংগঠিত করে আনপ্রোডাক্টিভ জমি, যেগুলোকে বলা হয় আমার মনে হয় যে আমরা বাকিরা যদি আমাদের একটু মিউট মোডে যায় তাহলে হয়তো ইকোটা থাকবে না। সবাই যদি মিউট মোডে যায়। তো আমি ওখানে দাউদকান্দি মডেল ভিজিট করার পরে ওখানে দীর্ঘক্ষণ ছিলাম। তো ওখানে একটা বড় জিনিস আমার মধ্যে যেটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে জনগণকে সংগঠিত করে, ওই এলাকার জনগণকে সংগঠিত করে ছোট বড় মাঝারি এবং ভূমিহীন সকল ধরনের জনগণের সম্পৃক্ততায় ওই এলাকায় একটা পরিবর্তন আনা যে সম্ভব, দাউদকান্দি মডেল হলো তার একটা উজ্জ্বল উদাহরণ। সেই হিসাবে আমি লক্ষ্য করলাম যে আমাদের এশিয়া প্যাসিফিক অঞ্চল সহ এই অঞ্চলের বাইরেও এই দাউদকান্দি মডেল নিয়ে যথেষ্ট লেখাপড়া, যথেষ্ট চিন্তা ভাবনা এবং এটাকে রেপ্লিকেশন করার জন্য বিভিন্ন জায়গায় প্রচেষ্টা নেওয়া হচ্ছে বা অতীতেও হয়েছে। আমি মনে করি যে এটা একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। It's not really something like aquaculture practice. How to organize people, how to make use of unproductive land in the floodplain area. আমাদের বাংলাদেশটার অধিকাংশই হলো পলল ভূমি, অর্থাৎ যেটা আমাদের বছরের অধিকাংশ সময় পানির নিচে থাকে। তো সেটাকে কিভাবে প্রোডাক্টিভ করা যায়, যেখানে তারা একটা ফসল মাত্র করত বড় চাষ, সেখানে ওই ফ্লাড প্লেনে যখন পানির নিচে থাকে জমিগুলো, সেগুলোকে কিভাবে ওয়াটার ম্যানেজমেন্টের মাধ্যমে এটাকে প্রোডাক্টিভ করা যায়। যার ফলে আমি দেখলাম যে এখানে একটা প্রোডাক্টিভ করা এবং এই অঞ্চলের মানুষগুলোকে সংগঠিত করে তাদের শক্তিটাকে ব্যবহার করে আমরা ওখানকার মানুষদের অবস্থার উন্নয়ন, অর্থাৎ আয় বৃদ্ধি, মহিলাদের অংশগ্রহণ এবং এর সঙ্গে জড়িত, আপনি যদি চিন্তা করে দেখেন মাছ চাষ শুধু মাছ চাষ না, এর সঙ্গে আপনার প্রিজার্ভেশন, ট্রান্সপোর্টেশন, বরফ সহ নানানবিধ কর্মকাণ্ড জড়িত, যার ফলে এখানে একটা সোশ্যাল চেঞ্জের বিষয় অন্তর্ভুক্ত। সেই হিসাবে মনে করি যে এই ধরনের ফ্লাড প্লেন অঞ্চলগুলোকে আমরা কিভাবে সংগঠিত করে এটাকে আরো প্রোডাক্টিভ করা যায়, কিভাবে এটাকে আরো প্রফিটেবল করা যায়। আমরা প্রায় বলি যে ক্রপিং ইন্টেন্সিটি, কিন্তু আমি যেটা সবসময় বলে থাকি
It's not cropping intensity, it is land use efficiency, যে কিভাবে ল্যান্ডটাকে বহু করা যায় এবং লাভজনক উপায়ে ব্যবহার করা যায়। সম্ভবত দাউদকান্দি মডেলটা তারই একটা উদাহরণ। আমি তার ফলশ্রুতিতে আমি সেক্রেটারি ফরেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর সঙ্গে বসে একটা ইংরেজি ছবি দেখছিলাম, দি রেইন সম্ভবত নাম, সেটাও দাউদকান্দি মডেলের উপরেই করা। সেই হিসাবে আমি বলবো যে বাংলাদেশের এই যে জলাভূমি এবং জলাভূমিকে কাজে লাগানো, সেটা এই দাউদকান্দি মডেল থেকে আমরা অর্জন করতে পারি। তবে এটা যেমন সক্ষমতা বা স্ট্রেংথ আছে, এর কিছু দুর্বলতাও আছে। দুর্বলতাটা আমি যেটা লক্ষ্য, ডকুমেন্টেশন সেরকম হয় নাই যেটা হওয়া উচিত ছিল, এবং এইটা আরো বেশি বিশ্লেষণমূলক কর্মকাণ্ড এই দাউদকান্দি মডেল থেকে আমাদের যারা ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার, যারা আগামীতে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করবেন, মানে গ্রাজুয়েট স্টুডেন্টস, তাদেরকে তাদের টেক্সট হিসাবে, তাদের রিসার্চের ইস্যু হিসাবে এখানে আরো বেশ কিছু কর্মকাণ্ড বা ডকুমেন্টেশন বা অ্যানালাইসিস হতে পারতো। যেমন যখন মাননীয় ভিজিট করতে গেলেন, উনি চট করে একটা কথা বললেন, যে বলা হচ্ছিল যে এখানে মাছ চাষের পরে যে মাছের যে ড্রপিং, সেই ড্রপিং থেকে ড্রপিং এর কারণে পরবর্তী ক্রপের জন্য তাদের লিস্ট অথবা কোনো কোনো ক্ষেত্রে সার দিতে হয়। তখন মাননীয় মন্ত্রী জিজ্ঞাসা করলেন যে ইজ ইট রিয়েলি ট্রু? তো আমিও বললাম যে হ্যাঁ, ইটস ট্রু। এটা খুব খুব যুক্তিগত বা সঙ্গত ভাবেই বলা যায় যে এখানে প্রচুর পরিমাণ অর্গানিক ফার্টিলাইজার ডিপোজিট হয়, যার ফলে যখন আমি দেখলাম লিটারেচার ঘাটতে গেলাম, দেখলাম যে এই ধরনের লিটারেচার আমাদের যতটুকু হওয়া উচিত ছিল সেরকম হয়নি, খুব স্পোরডিক কিছু। সেই কারণে আমি বলবো যে যেমন ধরা যাক, আমি বারবার জানতে চাচ্ছিলাম যে ওই এলাকার মানুষের সঞ্চয় আগে কি ছিল, এখন কি, তাদের জীবনযাত্রার মান আগে কত ছিল, এখন কত, তাদের নিউট্রিশন আপটেক কিরকম ছিল, এখন কত। এই বিষয়গুলো আমার মনে হয় আরো গভীরভাবে পর্যবেক্ষণ করে এই একটা মডেলটাকে স্বয়ংসম্পূর্ণ মডেল করে আমাদের বাংলাদেশ সহ এইসব এশিয়া অঞ্চলের যেখানে পলল ভূমি বেশি জায়গায় করা যেতে পারে। আমি আপাতত এখানে শেষ করছি। থ্যাংক ইউ। সরি, ধন্যবাদ স্যার। আপনি আমাদেরকে আসলে খুব সহজভাবে, খুব অল্প মানে কনসাইসলি আমাদেরকে যে জায়গাটা নিয়ে গেছেন, যে এটা ওয়াইডার একটা ডাইমেনশন আপনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যে এটা শুধুমাত্র মাছ চাষ না, এটা একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কথাটি আপনি উল্লেখ করেছেন। দুর্বলতার কথাগুলো আপনি বলেছেন, সেখানে অবশ্যই আমরাও স্বীকার করি যে এটা আসলে যে রকমের ডকুমেন্টেশন বা ডাটাবেস থাকা উচিত ছিল বা এটা হতে পারতো, সেটি হয়নি। এটার দুর্বলতার মডেলের দুর্বলতা কিনা জানি না, কারণ আমরা মডেলটাকে একটা সফল মডেল এইভাবে চিন্তা করি যে এটি গত 22 বছর সাস্টেইন করছে এবং রেপ্লিকেটেড হচ্ছে, সেলফ রেপ্লিকেশন হচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি এটি একটি সফল মডেল। বাট যেটি আমরা যে কোনো কারণেই হোক, এটি প্রপার স্টেক হোল্ডারদের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়েছে, যারা এটিকে আরো বেশি গবেষণার মধ্যে নিয়ে আসতে পারতো এবং অনেক বেশি কনসলিডেটেড ইনফরমেশন আমাদেরকে দিতে পারতো, যেটা থেকে আমরা আরো বেশি উপকৃত হতাম। ধন্যবাদ স্যার। আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। একটু আমি ইন্টারাপ্ট করি। আমি বলি নাই যেটা অসফল, এটা ভেরি মাচ সফল। সফল বলেই কিন্তু আজকে সর্বক্ষেত্রে এটা প্রশংসিত। কিন্তু আমি বললাম যে এর থেকে যতটুকু আমরা হারভেস্ট করতে পারতাম, যতটুকু পটেনশিয়াল ছিল, ততটুকু আমরা হারভেস্ট করতে পারিনি ফর আওয়ার ফিউচার জেনারেশন, ফর রেপ্লিকেশন। সেটাই বললাম। সফল। থ্যাংক ইউ। না, অবভিয়াস স্যার, মানে আমি নিশ্চিত এই ব্যাপারে কোনো দ্বিমত করছি না আমি, এই কারণে যে আজকে
25 বছর, ইনফ্যাক্ট আমরা 1997 সাল থেকে এই প্রজেক্টটি শুরু হয়েছে বা এই কনসেপ্টটি নিয়ে কাজ করছি। আজকে প্রায় 24-25 বছর পরে আমরা প্ল্যানিং কমিশনের বা আমাদের রাষ্ট্রীয় যন্ত্রের আমরা দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি, এটি 5 ইয়ার্স প্ল্যানের মধ্যে এটা ইনক্লুডেড হয়েছে। অবশ্যই এখানে এই দুর্বলতাগুলো আছে এবং এটাকে অ্যাড্রেস করা দরকার। তাজুল ইসলাম স্যার, আপনিও কৃষিক্ষেত্রে, আপনি কৃষিবিদ হিসাবে তো আপনার অনেক অভিজ্ঞতা কৃষিক্ষেত্রে তো আছেই, তার বাহিরে বাহিরে আপনার বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সি, ওয়ার্ল্ড ব্যাংকের মতো ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানগুলোতে আপনি অনেক কাজ করেছেন, এবং সর্বশেষ যে আপনার যে ইনভলভমেন্ট উইথ দ্য হর্টেক্স ফাউন্ডেশন, যেখানে আসলে কৃষি পণ্য মার্কেটিং এর সাথে একটা সরাসরি সম্পৃক্ততার বিষয় আছে, আপনার এই যে বিভিন্ন ডাইমেনশনে আপনার যে দেখা এই ইয়েটাকে এবং দাউদকান্দি মডেলটিকে আপনি দেখেছেন কাছে থেকে, তো আপনার কাছ থেকে যদি স্যার আপনার একটা মূল্যায়ন আমরা পাই এই দাউদকান্দি মডেল সম্পর্কে বা কমিউনিটি এন্টারপ্রাইজ অ্যাপ্রোচ সম্পর্কে। স্যার আপনারটা মাইক মিউট করা স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। দাউদকান্দি মডেল যেটাকে আমরা বলি, এটা ইনফ্যাক্ট ইট ইজ এ সোশ্যাল ডেভেলপমেন্ট মডেল। আমি পার্সোনালি চিন্তা করি এইখানে বিভিন্ন ধরনের লোক আছে এই প্রজেক্টের আন্ডারে। সেইখানে যেটা আমাদের ভয়েস কমিশনার বলতেছিলেন, বড় লোক আছে, গরিব আছে, ল্যান্ডেস আছে, বিভিন্ন ধরনের লোক আছে। আর একটা হলো কি, আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশের ফার্মিং সিস্টেম যেটা, এটা জেনারেল ভাই ভালো বলতে পারবেন। এটা হলো গিয়ে আমাদের 5টা কম্পোনেন্টের উপর নির্ভর করে। ক্রপ আছে, লাইভস্টক আছে, ফিশারি আছে, অফ ফার্ম অ্যাক্টিভিটি আছে, এবং এক্সটার্নাল রিসোর্স আমাদের দেশে এখন আসতেছে। এই জিনিসগুলি একসাথ করে বা ইন্টিগ্রেট করে আমরা যদি এই মডেলটাকে ডেভেলপ করি, আমার মনে হয় একটা হোলিস্টিক বেসিসে ডেভেলপ করলে এইটা করবে। আমার যত আইডিয়া আছে, যেটা আমি প্ল্যানিং কমিশনের লোকজনের কাছে অনেক সময় শুনেছি, তারাও চায় যে একটা হোলিস্টিক অ্যাপ্রোচে আসুক। এটা খালি যেটা আপনি বলছেন, এটা খালি মাছ না, এখানে ক্রপ আছে, লাইভস্টক আছে, ফিশারি আছে, আবার অফ ফার্ম অ্যাক্টিভিটিস আছে, এবং এক্সটার্নাল রিসোর্সও এখানে পুরো হচ্ছে। বিভিন্ন দেশ থেকে ছেলেমেয়েরা টাকা পাঠাচ্ছে তাদের বাপ মার কাছে, এটাও কিন্তু এগ্রিকালচারের জন্য ইউজ হচ্ছে। তো এই জিনিসগুলো যদি ইন্টিগ্রেট করতে পারি, তাহলে আমাদের এই মডেলটার সাকসেসটা আমরা খুব ভালোভাবে ধরতে পারবো, বা মানুষের কাছে এটা আমরা প্রচার করতে পারবো, দেখাইতে পারবো। এর মধ্যে আমরা যে ইট ইজ ভেরি গুড যে দাউদকান্দি মডেল স্টার্ট করেছে মাছ নিয়ে। এখন মাছের সাথেই না অনেক কিছু আছে এখানে বাংলাদেশে বা আমাদের এগ্রিকালচার সিস্টেমে। আমরা বলি যে ভ্যালু চেইন, একটা ভ্যালু চেইনের আপনি যখন মার্কেটিংটা প্রোডাকশনের পরে এই মার্কেটিং এর চেইনটা যদি আমরা ঠিক মতো না করতে পারি, তাইলেও না এটা কিন্তু মার খেয়ে যায়। অর্থাৎ আমি প্রোডাকশন করলাম প্রচুর মাছ বা ক্রপ বা শাকসবজি, ওই একটা নির্দিষ্ট পার্টিকুলার এরিয়া, ধরুন আপনাকে দাউদকান্দি, কিন্তু এটাকে আমরা যদি ঠিক মতে ট্রান্সপোর্ট না করতে পারি, আরবান এরিয়াতে না নিতে পারি, আমরা যদি এটা ফুড সেফটি যে জিনিসটা আছে এটাকে আমরা যদি রক্ষা না করতে পারি বা ম্যানেজ না করতে পারি, তাইলে আমাদের পুরো অ্যাপ্রোচটাই না আলটিমেটলি গিয়া ড্রেন আউট হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলি আমরা যদি আপনার এই যে নতুন যেটা প্ল্যানিং কমিশন যা বলতেছে, এর মধ্যে পুরা ভ্যালু চেইনটাই যদি আমরা ঢুকাই দিতে পারি, আমরা ফার্মারদেরকে এডুকেট করব, ট্রেনিং দেব, আমরা ফিশারম্যানদেরকে ট্রেনিং দিব, লাভস্টক যারা ছাগল পালে, গরু পালে, গরু মোটা তাদন করে, এদেরকে ট্রেনিং দিলাম,
আমরা এর মধ্যে অফ ফার্ম অ্যাক্টিভিটি যেটা আছে, যে আমাদের রিক্সা ভ্যান পোলার, এরাও কিন্তু আমাদের এই এগ্রিকালচারকে তারা আস্তে আস্তে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে। অর্থাৎ এদেরকে আমরা ইন্টিগ্রেট করতে পারি। প্লাস বিদেশ থেকে যে টাকাগুলি আসতেছে, এই টাকাগুলিও না ওই গ্রামের লোকজনকে বুঝায় বলে, ঠিক আছে তুমি এটা ঘর না বাঁধায়া তুমি এটা ইনভেস্ট করো একটা এগ্রো প্রসেসিং ফ্যাক্টরিতে, স্মল ফ্যাক্টরিতে, তোমার বাড়িতে করো। এগুলি বুঝাই দিয়ে তাদেরকে আমরা করতে পারি, তাইলে কি সমন্বিতভাবে এলাকার ডেভেলপমেন্টটা চলে আসবে। এবং এইটা দিস উইল বি এ ভেরি গুড অ্যাপ্রোচ ফর এ কান্ট্রি লাইক বাংলাদেশ। ইভেন আমি অনেক জায়গায় দেখছি, আমি ওয়ার্ল্ড ব্যাংকে যখন আমি সিনিয়র কৃষিবিদ ছিলাম, আমি তখন পাকিস্তানে গিয়েছি, ইন্ডিয়াতে গিয়েছি, আফ্রিকার বিভিন্ন দেশে দেখতে কাজ করছি। আমি সেখানে দেখতেছি তারা কিন্তু এই সমন্বিত অ্যাপ্রোচটা করতে পারে না আমাদের মতো। আমাদের যে সোসাইটি মোটামুটি একটা ইউনিফর্ম আছে, পাকিস্তানের সোসাইটিতে ইউনিফর্ম নাই। এখানে হলো একটা গ্রুপ হলো কি লেবার, একটা নিচের গ্রুপ, আর একটা গ্রুপ হলো লর্ড, হায়ারার্কি। তারা যা লর্ডরা, হ্যাঁ লর্ডরা যা বলে ওরা ওইটা খালি ইমপ্লিমেন্ট করে। তাদের নিজের কোনো চিন্তা ভাবনা নাই, কোনো নাই। ইভেন নিজের মেয়েকে বিয়ে দিতে হইলেও না, ওই ফিউডাল লর্ডকে আগে গিয়ে জিগাইতে হবে যে আমার মেয়েকে আমি বিয়ে দিতে চাচ্ছি মুখখানে, এবং সে যদি রাজি থাকে শুধু তখনই পারে। তো যাই হোক, তাদের সোশ্যাল ইকোনমিক যে নর্মটা, এটা কিন্তু বাংলাদেশের, আমরা সবচেয়ে ভাগ্যবান যে আমাদের এই দেশে শেরে বাংলা ফজলুল হকের মতো লোক এই দেশে জন্মাইছিল। উনি 1951 সালে এই যে জমিদারি প্রথা উঠাই দিয়ে গেছেন, আমাদের সোশ্যাল ক্লাসটারে একটা মোটামুটি একটা শ্রেণীতে টাইনা নিয়ে আসছে। ইদানিং কিছু লোক টাকা পয়সা কামাই করে একটু বড় হয়ে গেছে, কিন্তু জেনারেল ক্লাস কিন্তু আমাদের ওটা। আর যদি গ্রাম লেভেলে যান, সাকসেস আপনার এই দাউদকান্দি বলেন, চলনবিলি বলেন, যেখানেই যান সেখানে দেখবেন যে না, গ্রামের ক্লাসটা অনেক ছোট। এবং এদেরকে যদি আমরা সংগঠিত করতে পারি, তাহলে কিন্তু দেশের অনেক ডেভেলপমেন্ট হবে, অনেক উন্নতি হবে। বাংলাদেশে আমরা যে 2041 সালে একটা অ্যাডভান্স কান্ট্রি হিসেবে করতে চাচ্ছি, বাংলাদেশকে উত্তোলন করতে চাচ্ছি, আমার মনে হয় ইনশাল্লাহ এই মডেলের মাধ্যমে আমরা পুরো দেশটার, বিশেষ করে গ্রামীণ যে অর্থনীতি, এটাকে আমরা টাইনা তুলতে পারবো। আমি এই বলে এখন আপাতত বন্ধ রাখছি। আপনি থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, আপনি যথার্থই বলেছেন। ইনফ্যাক্ট আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিতেই চাই যে 8th 5 years প্ল্যানে এই যে এবার যে ইনক্লুশন হয়েছে কমিউনিটি এন্টারপ্রাইজ অ্যাপ্রোচ, তার পিছনে বি সেফ এর অ্যাডভোকেসি একটা বিরাট ভূমিকা রেখেছে। এবং আমাদের এই আলোচনা টক শোতে আমাদের পরিকল্পনা কমিশনের মাননীয় মেম্বার সিনিয়র সচিব শামসুল আলম স্যার, ওনার উপস্থিতি এবং সেখানে এই আলোচনাগুলো, এবং পরবর্তীতে উনি নিজে দাউদকান্দি গিয়ে স্বচক্ষে এটাকে যেভাবে বুঝার চেষ্টা করেছেন, এবং তারপরে এত কনসাইসলি, এত এক্সপ্লিসিটলি উনি জিনিসটাকে ইনক্লুড করেছেন, যেটি আপনি যে কথাটি বলেছেন, আমি যদি স্যারের ল্যাঙ্গুয়েজটাকে কোট করি, সেখানে হচ্ছে উনি বলেছেন মার্কেট ড্রিভেন কমিউনিটি বেজ ইনোভেটিভ ফ্লাড প্লেন পলিকালচার সিস্টেম অফ দাউদকান্দি মডেল। মানে আমরা মার্কেট ড্রিভেনের কথা বলেছেন, উনি একটা ইনোভেশনের কথা বলেছেন, পলিকালচারের কথাটা পরিষ্কার করেছেন, এবং মে বি এক্সপান্ডেড ইন ফ্লাড প্লেন এরিয়া থ্রু আউট দ্য কান্ট্রি, এটা যেমন বলেছেন। একই সাথে আরেকটা জায়গাতে একটা পয়েন্টে উনি উল্লেখ করেছেন যে ইনক্রিজ ফিশ প্রোডাকশন বাই ইন্ট্রোডিউসিং ডিফারেন্ট ফিশ কালচার মেথড আন্ডার দ্য কমিউনিটি এন্টারপ্রাইজ অ্যাপ্রোচ ইন সুইটেবল হ্যাবিটেট। কারণ আমরা অনেক সময় কনফিউজ করে ফেলি যে আমরা কি হাওরে এটাকে রেপ্লিকেট করবো কিনা, এটা করবো কিনা। আমরা যেটাকে আবার আমরা মনে করি যে এটা সারা বাংলাদেশের সব জায়গায় এটাকে রেপ্লিকেশনের বিষয় না।
মানে কনসেপচুয়ালি হয়তো অন্যান্য জায়গায় এটা করা যায়, কিন্তু ফিশ কালচারের ক্ষেত্রে হাওরে গিয়ে ফিশ কালচারকে কনফাইন করার দরকার নেই। মানে সেই জায়গাটা উনি পরিষ্কার উল্লেখ করেছেন যে সুইটেবল হ্যাবিটেটস এর কথা, বাই কনজার্ভিং দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং রাইস কাম অল্টারনেটিভ ফিশ কালচার। একেবারেই সংক্ষিপ্ত ল্যাঙ্গুয়েজে খুবই এক্সপ্লিসিট মিনিংটাকে উনি তুলে নিয়ে এসেছেন, যেটি আসলে আমাদের সবাইকে পরিষ্কার একটা দিক নির্দেশনা দিবে। আমি ওয়াইস কবির স্যারের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে স্যার, আপনি যে শর্টকামিং গুলোর কথা বলেছেন এই কনসেপ্টের, যে এটি আসলে আরো বেশি আমরা যেভাবে এটা থেকে বেনিফিটেড হতে পারতাম, বাট ডকুমেন্টেশন বা গবেষণার ক্ষেত্রে কিছুটা শর্টকামিং থাকার কারণে হয়তো আমরা স্টিল আমরা সেই জায়গাটায় সেই রেজাল্টটাকে হার্নেস করতে পারছি না। এটি আসলে কারণটা কি হতে পারে স্যার? মানে আপনার কোন জায়গাটায় আসলে আপনি দেখছেন যে আমরা আমাদের আরো এই যে গ্যাপটা পূরণ করার জন্য আসলে আমাদের দুর্বলতাটা কোথায় ছিল, অথবা আমরা সামনের দিকে কোন জায়গাটা আসলে অ্যাড্রেস করা প্রয়োজন বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে যে কোনো সাকসেসের সঙ্গে যে বাংলাদেশের, এই যে আপনি একটু আগে বললেন যে সারা সেম সাইজ মে নট ফিট এভরিওয়্যার, তো আমাদের একই রকম ইকোলজি থাকতে হবে ফ্লাড প্লেনের, আবার একই রকমের জনগোষ্ঠী হয়তো আপনি পাবেন না। যেটা দাউদকান্দিতে আপনি যেটা দেখলেন, যে ধরনের মানুষ জনগণের সোশিও কালচারাল সিচুয়েশন দেখলেন, সেটা হয়তো এরকম সিমিলার ইকোলজি পাবেন, কিন্তু সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড নাও পেতে পারেন, যার ফলে আপনাকে সেই এলাকার জন্য আলাদা ধরনের, প্রচলিত ভাষায় বলতে, ওয়াজ করতে হবে। দাউদকান্দির ওয়াজ ওখানকার অন্য কোনো এলাকার ওয়াজের সাথে মিলবে না। যার ফলে আমার কাছে যেটা মনে হয় যে এইটার, এই মডেলটাকে আরো, যে আপনি প্রফেসর শামসুর আলম স্যারের কথা বললেন, যে উনি চমৎকার ভাবে আর্টিকুলেট করতে পারছেন, যে হ্যাঁ আপনি যে কথাগুলো উচ্চারণ করলেন, আমার মনে হয় যে এইটা মানে টেক অ্যাওয়ে আমাদের যে যারা এই ধরনের কাজ করতে চান, ডেভেলপমেন্ট প্র্যাকটিশনাররা বা আমাদের যে শিক্ষিত যুবক শ্রেণী, তারা এইটাকে, লেসনটাকে কিভাবে নিয়ে যাবে। কারণ তারা তো আপনাকে সবসময় পাবে না, কিন্তু তারা আপনার মতো, there should be many similar models, but এক্স্যাক্টলি সেম হবে না, কিন্তু আইডিয়াটা সেম থাকে। সেই কারণে এগুলোকে যদি এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সাইডটাকে, অর্গানাইজেশনটাকে, এই যে আপনার যে এখানকার যে শেয়ার হোল্ডার, যারা প্রত্যেকটা ভূমির মালিক, ছোট বড় মাঝারি বর্গা চাষি বা ভূমিহীন, প্রত্যেকে কিন্তু তারা পরিচালক। তাদের ভিতরে একটা অহংবোধ, তাদের মধ্যে একটা একটা চেতনা, যে না, আমি ছোট হলেও আমি একটা কমিউনিটির সদস্য, I contribute to the society. Not only I contribute to the society, I contribute also in the national economy at the same time. সেই সাথে সাথে আমরা যে এই যে দাউদকান্দি মডেল, যে একটা বিশ্ব সেরা মডেল আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য, মোর পার্টিকুলারলি আমাদের ডেল্টাইক জিওগ্রাফিক্যাল সেটিং এর জন্য, সেইটার কি কি স্ট্রেংথ, এটাকে তুলে নিয়ে আসা, এটাকে আরো বেশি কিভাবে উন্নয়ন করা যায়, রেপ্লিকেট করা যায়, সেই জন্য টেক হোম কিছু মেসেজ আপনাকে তৈরি করতে হবে। যে 8-5 এর প্ল্যানে এটাকে রেপ্লিকেট করতে গেলে তাহলে এর স্পিরিটটা কোথায়, এই স্পিরিটটাকে দিতে হবে, সো দ্যাট ইট ক্যান বি রেপ্লিকেটেড anywhere in the country in similar ecology, but of course in different socio-economic manipulation or modification or social engineering aspect. সেটা আমি বললাম আর কি। Is it okay? Would I translate? না স্যার, থ্যাংক ইউ স্যার। মানে কিন্তু আমি আসলে যে জায়গাটা আপনার কাছ থেকে যে পরামর্শ চাচ্ছি, সেটা হচ্ছে যে জাস্ট গতকাল কি বোধহয় কোন একটা ইয়াতে দেখছিলাম যে আমাদের কোন একটা ডিসকোর্সে আমাদের ইংল্যান্ডের যিনি বাংলাদেশ অ্যাম্বাসেডর, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে রোহিঙ্গাদেরকে যে আমরা
যে ইয়াটা দিচ্ছি সেখানে বাংলাদেশ আসলে কতটুকু এটাকে করতে পারছে বা মানে তাদের রোলটা ঠিক মতো পালন করছে কিনা। তো সেটার উত্তর কিন্তু ছিল স্যার এরকম যে বাংলাদেশ তো আমাদের সাধ্যমতো আমরা করছি, কিন্তু পৃথিবীর কেউ যেখানে মানে 1 মিলিয়ন রিফিউজিকে ইয়ে দেয় না, সেখানে গ্লোবালি তারা কতটুকু রোল প্লে করছে। আমি জাস্ট ওই কনটেক্সটার সাথে এটা মিলাচ্ছি না, কিন্তু আমার কথা হচ্ছে যে একটা প্রাইভেট অর্গানাইজেশন তার ইনিশিয়েটিভের মধ্য দিয়ে আজকে যদি একটা জায়গায় যেখানে এসছে, এরপরে এই যে আপনি যে টেক অ্যাওয়ে মেসেজের কথা বলছেন বা আপনি যে গবেষণার কথা বলছেন, এগুলোর সব দায় দায়িত্ব কি আসলে ওই প্রাইভেট অর্গানাইজেশনের উপরে বা একটা ছোট এনজিওর উপরেই কি ডিপেন্ড করে কিনা, নাকি রাষ্ট্রকে এগিয়ে আসা দরকার, মানে এখানে তার হাত ধরা দরকার ছিল যে এটাকে কিভাবে, আজকে আমি যে কথাটা বললাম যে 25 বছর বা 24 বছর ধরে একটা এনজিও বা একটা প্রাইভেট অর্গানাইজেশন যে জিনিসটিকে একটা জাতীয় মডেলে নিয়ে এসছে, পরিণত করেছে, এবং সেটা যেটা সাকসেসফুল মডেল বলে আমরা যেটাকে দাবি করছি, সেখানে আর কি কারো কোনো দায় দায়িত্ব বর্তায় না এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অথবা এটাকে আরো বেশি আপডেটেড করার জন্য সাপোর্ট করার দায় দায়িত্বটা? আমি ওই জায়গাটা বুঝতে চাচ্ছিলাম যে আসলে অ্যাজ এ পায়োনিয়ার হিসাবে শিশুকের আসলে এখানে দোষটা কি ছিল অথবা শর্টকামিংটা কি ছিল এই যে না পারার ক্ষেত্রে? না, ইনফ্যাক্ট আমি শিশু ইন পার্টিকুলার আমি বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি দাউদকান্দি মডেলের যে সফলতা, সেটা দাউদকান্দিকে ঘিরে যেগুলো অ্যাচিভ করা হচ্ছে বা অলরেডি হয়েছে, সেটা নিশ্চয়ই বাংলাদেশের এনজিও হলেও অফকোর্স ইউ হ্যাড you received some benefit of the policies. বাংলাদেশ সরকারের পলিসি নিশ্চয়ই আপনাকে নিতে হচ্ছে, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ফ্যাসিলিটিসও আপনি নিচ্ছেন। সেই হিসাবে আপনি যে প্রশ্নটা করলেন যে একটা সিঙ্গেল এনজিও হিসাবে আপনি আর কি করতে পারেন বা পারেন না, সেটা উত্তর দিতে গেলে অনেক লম্বা সময় প্রয়োজন হবে। তবে যে কোনো ইনোভেশন সারা বিশ্বে এককভাবে শুরু হয়, কিন্তু সেখানে আলটিমেটলি নানান হাত যোগ হয়, পরবর্তী পর্যায়ে নানান সহযোগিতার হাত আসে। নিশ্চয়ই আপনি লক্ষ্য করবেন যে আপনার এই মডেলটা যারা সার্কে যে ডকুমেন্টেশনে it was placed highly appreciated in the SARC development forum সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এটাকে they have acknowledged. It is some kind of support that you received again from the international regime. You received lot of appreciation. এখন প্রশ্ন হচ্ছে সেই সাথে সাথে আপনি সরকারেরও বা সরকারের মধ্যে থাকা বিভিন্ন প্রাতিষ্ঠানিক সহযোগিতা আপনি পেয়েছেন, পাননি যে তা না। আমি বলবো এই সহযোগিতাকে আরো বেশি ইফিশিয়েন্টলি ব্যবহার করে এটাকে আরো ফ্রন্ট লাইনে নিয়ে আসা। আপনি কি মনে করেন যে এটাকে চট করে 8-5 ইয়ার প্ল্যানে চলে এসছে? নিশ্চয়ই এটা আপনার কন্ট্রিবিউশন ছিল, আপনার এনজিও কন্ট্রিবিউশন ছিল, and many others were convinced. তো এটাও তো এক ধরনের সহযোগিতা আপনার, নাকি? You receive this kind of সহযোগিতা, তাই না? এইটা who knows at the end of the day who is going to extend their help for further development of your model. না স্যার, আমি থ্যাংক ইউ স্যার। আমি আসলে কোনো ব্লেম করার জন্য বা করার জন্য আমি এটা রেজ করিনি। আমি যেটা জানতে চাচ্ছিলাম আসলে
যে আমরা আজকে যেটা 5 ইয়ার্স প্ল্যানে এসছে এবং আজকে গভর্নমেন্টের বিভিন্ন দপ্তর অধিদপ্তর এটাকে কিন্তু স্কেল আপ করার জন্য অনেকগুলো প্রপোজাল রেডি করছে তারা, আমি যতটুকু জানি। আমি আসলে ওই জায়গাটা যে আমাদের ডিসকানেক্টটা বোঝার চেষ্টা করছি যে আমাদের সামনে যেতে হলে আসলে আমাদেরকে কোন জায়গাটায় আসলে বেশি গুরুত্ব দিতে হবে, সেটাই ছিল আমার পয়েন্ট। মানে আমি অবশ্যই আপনার কাছ থেকেও আমি যথেষ্ট উৎসাহ, সহযোগিতা, সাপোর্ট সবই পেয়েছি স্যার। মানে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তো একটা জিনিস আপনি করতে পারেন, সেটা হলো নলেজ প্রোডাক্ট। এই মুহূর্তে আপনার দরকার হবে আপনার হাত বাড়ায় দেওয়ার, সেটা হচ্ছে ইউ ডেভেলপ নলেজ প্রোডাক্ট সো দ্যাট এই যে 8-5 প্ল্যানের মধ্যে যে অ্যালোকেশন গুলো আছে সেগুলোকে ভালোভাবে কার্যকর করার জন্য, দেশের উন্নয়নের জন্য আমি বলবো ইউ নিড to develop some knowledge product which will be used ultimately for the development of the 8-5 plan এর implementation. সেই ক্ষেত্রে আপনি বা আপনার সঙ্গে যারা সহযোগী আছেন তাদের অবস্থান কি হবে? I really cannot translate these factors immediately, কিন্তু আপনার নলেজ প্রোডাক্ট দিয়ে সরকারকে আপনার সহযোগিতা করাটা খুব বেশি প্রয়োজন হয় বলে মনে করি। থ্যাংক ইউ স্যার। আমি যদি বিষয়টাকে একটু ভিন্নভাবে স্যার যদি করার চেষ্টা করি স্যার, যে প্রথম কথা হচ্ছে যে 8-5 ইয়ার্স প্ল্যানকে বাস্তবায়নের দায় দায়িত্ব ডেফিনেটলি সরকারের বিভিন্ন মিনিস্ট্রি পালন করবে। এটা হয়তো অর্গানাইজেশন আসবে না, আমার কাছে আসবে না, হয়তো আমরা হয়তো কোনো জায়গায় হয়তো সহযোগী ভূমিকা পালন করতে পারি, কিন্তু মূল ভূমিকাগুলো মিনিস্ট্রি পালন করবে। অলরেডি তারা মিনিস্ট্রি থেকে বা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তারা প্রজেক্ট ডিজাইন করছে। আপনি যে কথাটি বলেছেন এটি খুবই রিলেভেন্ট, যে যারা এই প্রজেক্ট গুলো ডিজাইন করছে তারা অবকাঠামোগত ডেভেলপমেন্টের সাথে সাথে যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া দরকার সেটি হচ্ছে গবেষণা বা নলেজ প্রোডাক্ট। এই জায়গাটাতেও এই সরকারি আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সেটাতে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমরা আসলে এই রিকমেন্ডেশনটি আমরা সামনে নিয়ে যেতে চাই। শিশুক ডেফিনেটলি শিশুকের ভূমিকা খুবই কম থাকবে সামনে। এটাকে যদি ন্যাশনাল ওয়াইড শিশুক যত ছোট অর্গানাইজেশন, ন্যাশনাল ওয়াইড রেপ্লিকেশন হয়তো আমাদের ভূমিকা খুবই ছোট একটা ভূমিকা থাকবে। আপনি কেন ছোট থাকতে চান? আপনি আপনার অবস্থানটাকে কেন এখনই ডিফাইন করে দেন যে আপনি ছোট? Who knows? You can be in the driving seat. সেটা ডিপেন্ড করছে how you are going to offer, তাই না? সেই কারণে আমি কিন্তু এই কথাটাই সেদিনও বলেছি যে শিশু শুড বি ইন দ্য ড্রাইভিং সিট। এই কথাটা, কারণ সে যদি ড্রাইভিং সিটে না থাকে তাহলে যে স্বপ্নটা সে দেখাচ্ছে সবাইকে সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে না, আর এক পথে চলে যাবে। এক্স্যাক্টলি স্যার, ডিরেল হয়ে যাবে। জি, আমি তো বলবো যে আপনার হাতে এখন মানে এটা যে ইউ আর দি ইনোভেটর। তো ইনোভেটর আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টিটাও আপনার। মানে আমি যেই জায়গাটায় আমার ভয়টি সেটি হচ্ছে যে স্যার, মানে যখন বড় পরিকল্পনাগুলো গ্রহণ করা হবে সেক্ষেত্রে আমাদেরকে আসলেই কোনো রুম দেওয়া হবে কিনা কনসাল্ট করার জন্য, আমাদেরকে আসলেই কি ইনভলভ করবে কিনা। কারণ আমাদেরকে করলে তো আমরা তো অবশ্যই সেখানে ইনভলভ হওয়ার সুযোগ থাকবে। আমি আবারও বলছি, প্লিজ, আপনাকে যে জায়গাটায় যদি সুযোগ না দেওয়া হয়, ইনভলভ করার সুযোগ না হয়, ডোন্ট গো দেয়ার, উইথড্র ইয়োরসেলফ ফ্রম দ্যাট প্রপোজাল। বলেন যে না, আমরা এর সঙ্গে জড়িত নাই, বলে দেন। আর যদি জড়িত থাকেনি, দেন ইউ শুড বি ইন দ্য ড্রাইভিং সিট, বিকজ দ্য কনসেপচুয়াল দিকটা, আমি আবারও বলতেছি, সেটা যদি ওই দিনও বলছে আদর্শগত দিকগুলো যদি ঠিক মতো না থাকে, সেই জিনিসটা ইমপ্লিমেন্টেশনে গেলে আপনারই দুর্নাম হবে যে এটা এই দাউদকান্দি মডেল কোনো কাজ করবে না কোথাও। ফলে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, নিজেকে ছোট নিয়ে কোনো সময় আগাতে পারবেন না। আমি আবারও বলি, প্লিজ, যদি দেখেন যে না, দে আর নট লিসেনিং টু ইউ, যে শিশুকে সাথে বিসেপ ফাউন্ডেশন লেজ ধরে আছে, এদেরকে যদি ইনভলভ না করতে চায় গভর্নমেন্ট, উইথড্র ইয়োরসেলফ, বলে দেবেন পরিষ্কার করে, আমরা স্যার এর মধ্যে নাই।
আপনি আসলে আমার কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা বলে ফেলছেন স্যার। প্রথম কথা হচ্ছে যে যেটি ওয়াইস কবির স্যার বলছেন যে একটি অ্যাপ্রোচ বা মডেল ডেভেলপ করা একজন বা দুইজনের হাতে হয় না, এটা অনেকগুলো মানুষের বা অনেকগুলো ইনভলভমেন্টের মধ্যে দিয়ে হয়। শিশুক আমরা মনে করছি যে আমরা এটাকে যে জায়গায় নিয়ে এসেছি, এখন আমরা বিসেফ এর সাথে আসলে নিজেদেরকে মার্চ করছি যাতে আরো বেশি মানুষ এটাতে হাত লাগাতে পারে, এটা কি সম্পৃক্ত হয়ে আমরা যাতে এটিকে একটা ন্যাশনাল মডেল তৈরি করতে পারি। এবং আমরা অবশ্যই আশা করব যে আমাদেরকে সেই স্পেসটি দিবে এবং আমরা সেখানে রোল প্লে করার জায়গা পাবো ইনশাল্লাহ, সেটি অবশ্যই আমাদের চেষ্টা থাকবে। আমরা একটু ডক্টর তাজুল ইসলাম স্যার কাছ থেকে শুনতে চাই যে স্যার আপনি আসলে কোন কোন জায়গাটাতে গুরুত্ব দিবেন এটাকে, যদি আমাদের যে ন্যাশনাল রেপ্লিকেশনের যে কথাটি বলা হচ্ছে সেখানে আসলে আমাদের একটু ভিন্ন ডাইমেনশনে যদি যাই আমরা, যে মাছের উৎপাদনের কথা না বলে অন্যান্য জায়গাগুলোকে যদি একটু অ্যাড্রেস করি আমরা স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যেটা বলবো দুইটা ভাগে ভাগ করি আমরা। প্রথম ভাগটা হলো কি একটা পলিসি ইস্যু, আর সেকেন্ড ভাগটা হলো কি আপনার প্রোডাকশন এন্ড মার্কেটিং। যদি এইটা হয়, আর আমি যেটা প্রথমে বলছি ফার্মিং সিস্টেম কম্পোনেন্ট 5টা আছে, এই 5টা কম্পোনেন্ট সবই দাউদ কান্ট্রিতে আছে, এদেরকে ইন্টিগ্রেট করা। আর পলিসি ইস্যুস বলার মধ্যে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের জন্য একটা স্ট্রাকচার লাগবে, যেই স্ট্রাকচারটা বাংলাদেশে নাই। যেটা মনে করেন আপনার আছে যে কোঅপারেটিভের মধ্যে ইন্টিগ্রেশনের একটা লিমিটেড নাম্বার হলো 30 জন বা 50 জন লোক একসাথে কাজ করতে পারে, আর আপনার লোকে হাজার হাজার লোক একসাথে কাজ করবে। তার জন্য এখানে একটা পলিসি, একটা ইন্টারভেনশন লাগবে, গভর্নমেন্ট থেকে একটা আইন লাগবে বা একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক লাগবে একটা। হ্যাঁ, এইটা হলো কি আপনার পলিসি ইস্যুতে একটা আসবে। সেকেন্ড আসবে আপনার এটার মধ্যে যে আমরা যেটা সেফ ফুড বলতেছি, সেফ ফুড যাতে এস্টাবলিশড হয় আপনার ওই মডেল থেকে বা ওই এলাকা থেকে সেফ ফুড যাতে হয়, তার জন্য আইন কানুন লাগলে সেটাও করতে হবে, বা গভর্নমেন্টের কোনো অফিস অর্ডার লাগলে সেটাও করাইতে হবে, করায় এটা সেফ ফুডের করতে হবে। আর থার্ড যেটা হলো ইন্টিগ্রেশন, লোকজনকে একসাথে রাখার জন্য তাদেরকে একটা যৌথ কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। এখন এটাকে ভিলেজ ভিত্তিক হতে পারে, তারপর এটা হলে গিয়ে ইউনিয়ন ভিত্তিক হতে পারে, আবার এটা উপজেলা ভিত্তিক হতে পারে, ডিস্ট্রিক্ট ভিত্তিক হতে পারে। যার ফলে নাকি আপনার দেখা যাবে যে একটা ফার্মারদের জন্য একটা লেডার হয়ে যাচ্ছে। লোকজন দেখবে যে আমি ফার্মার, গ্রামের সদস্য আমি, তারপর সে বলবো আমি ইউনিয়নের সদস্য, কাইন্ড অফ ফার্মার্স অ্যাসোসিয়েশন, এবং সেই অ্যাসোসিয়েশনটাকে আপনাকে একটা বিট করতে হবে। এখন দিস ইজ দ্য টাইম ইউ ক্যান গেট ইট, কারণ গভর্নমেন্ট এটাকে অ্যাডপ্ট করেছে, আপনার কনসেপ্টটা অ্যাডপ্ট করেছে। এখন এটাকে যখনই আপনি এটাকে আপনি দিবেন, আগায় নিতে যাবেন, তাহলে আপনার থাকবে, আর নাহলে কিন্তু ভেঙে পড়বে। যদি একটা লিগেল ফ্রেমওয়ার্ক না থাকে তাহলে আপনার ভেঙে পড়বে। ইনস্টিটিউশনাল একটা ডেভেলপমেন্ট পার্ট, যেটা আপনার প্রজেক্টে যেই প্রজেক্ট বানান এটার মধ্যে কিন্তু ওটা থাকবে, এবং সেইখানেও আপনাকে ফোর্স করতে হবে যে আমার এই লোকগুলি সবগুলি ইন্টিগ্রেট করার আমার একটা মডেল তৈরি করে দাও। এটা ইন্ডিয়াতে আছে, আমেরিকাতে আছে, বিভিন্ন কানাডাতে আছে। আমি শিওর জেনারেল ভাই বলতে পারবেন যে এই ধরনের তাদের আছে। এটা হলো একটা আপনার পলিসি সাইড। আর প্রোডাকশন বা মার্কেটিং সাইডে, প্রোডাকশন যখনই হবে এইটাকে ভ্যালু চেনের মাধ্যমে এটা যাতে আপনার মার্কেট পর্যন্ত যায় এবং টাকাটা ফিরে আপনার ওখানে চলে আসছে, আইসা এখানে ইউজ করা যায়, এই একটা লাইন আপনাকে করতে হবে। এখন এইটা যখন আপনি যদি মনে করেন, ফর এক্সাম্পল ফিশই বললাম আমি, ফিশ যদি আপনার প্রোডাক্ট হয়ে থাকে তাহলে এটাকে প্রসেস করতে হলে আপনাকে বরফ কল লাগবে, আর সেই বরফ কলের পানি আমাদের হেলথ ফুড বানাইতে হলে বা আমাদের সেফ ফুড তৈরি করতে হলে বরফ কলের পানি রাস্তাঘাটের থেকে নিলে হবে না। এইসব জিনিসগুলি আমাদেরকে চিন্তা করতে হবে। টেলিভিশন অন করা আমার না,
আচ্ছা আচ্ছা, তা ওই হ্যাঁ সরি, তা এখন ভ্যালু চেনটাকে আপনাকে জোর দিতে হবে এখানে। আপনার একটা যদি এই প্রজেক্ট যদি বানাইতে হয়, কম্পোনেন্ট যদি দিতে চান, তাহলে প্রথম কম্পোনেন্ট হইল গিয়া আপনার ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, স্যার আপনি সেকেন্ড কম্পোনেন্ট হলো প্রোডাকশন। আমি এটা বন্ধ করার চেষ্টা করতে পারতেছি না, সরি তাজুল তুমি যাও। আচ্ছা দাঁড়ান, ওইটা করতে আপনার কাছ থেকে আসতেছে? আমার এখান থেকে, সরি। ও থ্যাংক ইউ। তা ওই আপনার আমি প্রজেক্টরে যদি ডিজাইন করতে বলেন, আমি বলে দিতে পারবো কি কি আপনার কম্পোনেন্ট এখন লাগবে। সেই কম্পোনেন্টে সেটাই বলছি যে প্রথম ধাক্কাটা হবে গিয়া ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, ইন্টিগ্রেশন অফ অল ফার্মার টুগেদার, এটা হলো এক। সেকেন্ড গিয়া হবে আপনার প্রোডাকশন সাইড। প্রোডাকশন এখন আপনি যেই কোজা হ্যান্ডেল করতে পারেন, ফিশারি বলেন, লাইফ স্টক বলেন, ক্রপ সেক্টর বলেন, কারণ প্রত্যেকটা ফার্মারের এই কাজগুলি তাদের আছে। যেটা প্রথম আমি বলছি, বিদেশ থেকেও তারা টাকা পাচ্ছে। আবার ওখানে আপনার দায়িত্বকান্তি বসেই না, তারা ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, অন্যান্য অফ ফার্ম অ্যাক্টিভিটিস করতেছে। এই জিনিসগুলি ইন্টিগ্রেট এখানে করাইতে হবে আপনার প্রোডাকশনের মাধ্যমে। আর থার্ড হইলে গিয়া মার্কেটিং গিয়া সেইখানে এই আপনার যে প্রোডাকশন যেটা হবে, এই প্রডিউসগুলিকে আমরা সাইন্টিফিক ওয়েতে কিভাবে বাজারে নিয়ে যেতে পারি। আপনার এই চারটা কম্পোনেন্ট নিয়ে আপনার যদি রাখেন, 5টা কম্পোনেন্ট হবে, হ্যাঁ, তাইলে দ্যাট কুড বি এ বিউটিফুল প্রজেক্ট, এবং এটারে আপনি কন্ট্রোল করতে পারবেন। যেটা জয়নাল ভাই বলছে, আপনি যদি বেবিটা হলো আপনি শিশু বা আমার যদি এখন আমাদেরকেও যে মিলাচ্ছেন, আমাদের এই যে বিসেফ ফাউন্ডেশন, এই বেবি যদি আমরা নেই, ওন করি, কনসেপ্টটারে যখন আমরা ওন করতেছি, এইটাকে টিকায় রাখার দায়িত্ব কিন্তু আমাদের। আপনি যদি বলেন যে আমি কিছুই জানি না, তাহলে কিন্তু হবে না। আপনাকে বলতে হবে যে আই এম দ্য মাস্টার অফ ইট, এবং আমার কথার উপরে বাইরে তোমরা যদি যাও, ইউ ক্যান গো, ইউ ক্যান ডিফাইন ইউর ওন মডেল, বাট ডোন্ট সে ইট দাউদকান্দি মডেল অর ফ্ল্যাট-প্লেন এন্টারপ্রাইজ মডেল। এইটা হলো গিয়ে না আমার এই আপনার 2-3 ভাগে যদি আপনি ইয়া করেন, যাই প্রজেক্ট ডিজাইন করে তার সাথে বইসে আলাপ করে এগুলো আলাপ করে দেবেন যে এই ডিজাইনে আমি চিন্তা করছি। থ্যাংক ইউ স্যার। স্যার আমি জয়নাল আবেদিন স্যারের কাছে একটু আসবো। সেটি হচ্ছে স্যার যে আপনি জানেন যে আমি একটু আগে উল্লেখ করেছিলাম, আপনি তখন ছিলেন কিনা বা শুনেছেন কিনা, যে আসলে আজকে যে সাকসেসটি আমরা তুলে ধরতেছি, যেটা 5 ইয়ার্স প্ল্যানের একটা স্ট্র্যাটেজি হিসাবে এসছে, তার পিছনের সবচেয়ে বড় অবদান, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এফার্ট ছিল বিসেফ এর এই টক শো, অথবা আপনার সাথে যারা পলিসি মেকার তাদের বিভিন্ন অ্যাডভোকেসি, এগুলো সবকিছু ব্যক্তি এবং সাংগঠনিক ভাবে বিসেফ এর ভূমিকাটা একটা বড় রোল প্লে করেছে। একই সাথে আমরা সবাই জানি যে এটি 5 ইয়ার্স প্ল্যানে সম্পৃক্ত হওয়ার সাথে সাথে বা ইন্টিগ্রেটেড হওয়ার সাথে সাথে যেটি হয়েছে, আমাদের মাননীয় খাদ্য সচিব উনিও গিয়েছিলেন দাউদকান্দিতে, এবং উনি নিজে ফিরে এসে একটি 4 পৃষ্ঠার একটি ট্যুর নোট উনি তৈরি করেন, এবং যেটিকে উনি বিভিন্ন মিনিস্ট্রিতে উনি শেয়ার করেন। এবং সেখানে যে কথাটি উল্লেখ আছে যে একটা মাল্টিডিসিপ্লিনারি একটা কনসেপ্টকে কিভাবে ডেভেলপ করা যায়, যেখানে অনেকগুলো মিনিস্ট্রি বা অনেকগুলো বিষয়কে কিভাবে সম্পৃক্ত করে উনি কতগুলো রিকমেন্ডেশন সেখানে দিয়েছে, যেটি আপনিও জানেন বা আপনাকে শেয়ার করা হয়েছে। সো এখানে আমাদের কিছু দর্শকও সেই কথাগুলো বলছিল যে, যেমন আহমদ সালাউদ্দিন বলছেন যে আমাদের কৃষকদের, বিশেষ করে ছোট কৃষকদের বাঁচতে হলে এ ধরনের সমষ্টিক উন্নয়নের নানা মডেল নিয়ে পরীক্ষা নিরীক্ষা এবং মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে সামাজিক বিজ্ঞানীদের আরো অংশগ্রহণ বাড়াতে হবে, সেটি বলেছেন। আবার কেউ কেউ বলেছেন যে similar model we may also explore in the crop sector. There are examples in Vietnam and India, সেগুলোর কথা উল্লেখ করেছেন। যাই হোক, আমরা স্যার আপনার কাছ থেকে যে জিনিসটি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, আপনি একটি মাল্টি সেক্টরাল বা মাল্টি মিনিস্ট্রিয়াল অ্যাপ্রোচ হিসাবে এটিকে কিভাবে দেখেন, যে কোন কোন মিনিস্ট্রি আসলে এটাতে সম্পৃক্ত হওয়ার সুযোগ আছে এবং তাদের রোলটা কি হতে পারে, অথবা বিসেফ এর এই যে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিসেফ এর ভূমিকাটা কি হতে পারে বলে আপনি দেখেন স্যার?
বড় প্রশ্ন হয়ে গেছে আমার জন্য। আমার মানে বিনয় প্রকাশ মনে হইতে পারে, কিন্তু আসলেও আমি কি অতখানি জানি কিনা। কিন্তু আমি যেটা বুঝি যে আমরা যে সামষ্টিক উন্নয়নের কথা বলছি, কার উন্নয়নের কথা বলছি? সামষ্টিক উন্নয়ন আগে মানুষের উন্নয়নের কথা, গ্রামীণ যে মানুষগুলো আছে তাদের উন্নয়নের কথা বলছে আগে। হয়তো এটা এক্সপোর্ট আরবান এলাকায় এটা এই কনসেপ্টটা পলিসিটা হয়তো এক্সট্রাপোলেট করা যেতেও পারে, কিন্তু আমাদের মূল স্ট্রেংথটা হলো আমরা গ্রামের মানুষের, কৃষি নির্ভর মানুষের সামষ্টিক উন্নয়ন, সবাই একসাথে মিলে, কেউ লেফট আউট হবে না, এইরকম একটা জায়গাতে অল ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করেন, সবাইকে নিয়ে উন্নয়নের কথা। তার মানে মানুষের উন্নয়নের কথা বলছি, কৃষকের উন্নয়নের কথা বলছি। তার মানে তাদের লাইফ এন্ড লাইভলিহুডস, তাদের জীবন এবং জীবিকার উন্নয়নের কথা আসছে। সামষ্টিক উন্নয়নটা খালি মাছ উৎপাদন করবে সেটার কথা তো বলছি না। আমরা বলছি যে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য এই লোকগুলার উন্নয়ন দরকার, এবং তার জন্য একটা সামষ্টিক ব্যবস্থা নেওয়া দরকার, যাতে সবাই একসাথে থেকে তারা নিজেদের জীবন ও জীবিকার পরিবর্তন আনতে পারে। কারণ ওইখানে অর্থনৈতিক উন্নয়ন হলে জীবন ও জীবিকার পরিবর্তন হবে। তবে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, এর সঙ্গে পারিপার্শ্বিক অনেক কিছু রয়ে গেছে এর সঙ্গে। তো তাজুল যে কথাগুলো বলেছে যে এর ভিতরে মাছ, ফসল, গবাদি পশু, গাছপালা এবং মানুষ, সর্বোপরি মানুষ, তার পরিবেশ, তার পানি, তার সম্পদ, এই সবকিছু আসলে ইন্টিগ্রেটেড। একজন মানুষের, একজন কৃষকের, একজন গ্রামীণ সমাজের, একটা এলাকার মানুষের শুধু একজনেরই না, তার এই সবকিছু আসলে নিয়ামক। খালি মাছ দেখলে হবে না, খালি ধান দেখলে হচ্ছে না, খালি সবজি দেখলে হচ্ছে না, খালি গাছপালা দেখতে হচ্ছে না, খালি মানুষ এবং তাদের যে ক্ষমতা সেটা দেখলে হচ্ছে না, সার্বিকভাবে সবকিছু চিন্তা করা দরকার। তো এইখানটায় আপনার প্রশ্নটা হলো যে মানে আমরা কিভাবে দেখছি, ফলে আমি দেখছি ওইখানেই যে এটা ইন্টিগ্রেটেড হওয়া দরকার। কারা এর ভেতরে জড়িত থাকবে, এটা একটা বিশাল প্রশ্ন আসলে। আমি যদি মানুষের জীবন ও জীবিকা শুধু ধান বা মাছ বা গাছপালা দিয়েই হয় না, অনেক কিছুই নির্ভর করে, ফলে সেই অর্থে অনেকেই জড়িত আছে। কিন্তু আমরা যেহেতু কৃষি নিয়েই কথা বলি, আমরা কৃষির সঙ্গে সরাসরি যে সমস্ত সম্পৃক্ত আছে তাদের কথাটা আসলে জরুরি। যদিও সেকেন্ডারি লিঙ্কেজ অনেকের সঙ্গে থাকবে, কিন্তু প্রাইমারি লিঙ্কেজ, আবারও বলতেছি যে আমরা অরিজিনাল যে বলেছিলাম আমি সেখানে জোর দিচ্ছি, প্রাইমারি লিঙ্কেজ হলো যে ফসল, মাছ, যেখানে পরিবেশ যেখানে আছে মাছ, পশুপালন, গাছপালা। তো এইটা গাছপালাটাও আসলে ফসল যারা ক্রপ এগ্রিকালচারে তারা হ্যান্ডেল করতে পারে। মোট কথা যে কৃষি, মৎস্য এবং ঘটনাক্রমে আমাদের একই মন্ত্রণালয়ে, কিন্তু দুইটা ডিপার্টমেন্ট, এইটা হলো মূল জায়গাটা। কিন্তু সেই সাথে আমাদের এদের দরকার হলো যখন এটা কাজটা করতে যাবে, পরিবেশের সঙ্গে, ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কিংবা মার্কেটিং ডিপার্টমেন্টের সঙ্গে, এদের সঙ্গে একটা আনুষঙ্গিক যোগাযোগ রাখতে হবে, কারণ ওই লিঙ্কেজ গুলো ছাড়াও আবার আপনি সাকসেসফুল হতে পারবেন না। তাহলে আপনাকে মূল জায়গাটা, আমাদের প্রস্তাবটা হলো যে খাদ্য মন্ত্রণালয়, আমি আসছি এক্ষুনি আমার ব্রেনের মধ্যে ঘুরতেছিল এই কথাটা, যে আমরা ফলে কৃষি, মৎস্য, পশুপালন, এইটা হলো উৎপাদনের দিক থেকে, কিন্তু খাদ্য মন্ত্রণালয় বলছি তাদের যে বাংলাদেশ ফুড সেফটি অথরিটি, আমরা তাই বলে তাদের ওই স্টোরেজ ইত্যাদি যারা গোডাউন মেনটেন করেন এদের দরকার নেই, কিন্তু দরকারটা আছে ফুড সেফটি অথরিটির। কারণ আমরা বলছি যে নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে, যেখানে আমাদের একটা ইন্টারেস্ট। আমরা শুধু মানুষের বলছি না খাদ্য উৎপাদন করবে তারই হবে, কিন্তু আমরা ওখানে নিরাপদতাটা এনশিওর করতে বলতেছি, যেটা আমার কনস্টিটিউশনাল থেকে সব জায়গাতেই আছে, এটা সুনিশ্চিত কাগজে কলমে লেখা হয়েছে। তো সরকার এটা করেছেন, আমরা মনেই করি যে তাদের সম্পৃক্ততা থাকা দরকার। হয়তো
টাকার দিক থেকে তারা কম পাইতে পারে, কিন্তু ভূমিকার দিক থেকে গুরুত্বপূর্ণ, কারণ তারা এটা মনিটর করবেন এবং তারা দেখবেন যে আসলে যা কিছু উৎপাদিত হচ্ছে তাদের যে নর্মস আছে, স্ট্যান্ডার্ডস আছে, সেগুলোর ভিতরে হচ্ছে কিনা। ফলে আমি মনেই করি যে যে বাংলাদেশ ফুড সেফটি অথরিটি, খাদ্য মন্ত্রণালয়ের এই প্রতিষ্ঠানটা এর সঙ্গে জড়িত থাকা উচিত। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা একটা নিয়ন্ত্রণের জন্য। তো ফলে আমার মনে হয় পরিষ্কার। তবে একটা জিনিস হলো, এর সাথে আমাদের দরকার হলো গবেষকদের সম্পৃক্ততা করা। সেই গবেষকটা কোথা থেকে আসবে সেটা জানি না, যে আমরা কন্টিনিউয়াসলি কি করতেছি এবং সেই এইটার ইম্প্যাক্টটা কি হচ্ছে, এটার রেজাল্টটা কি হচ্ছে, অথবা প্রবলেম গুলা কোথায় হচ্ছে, সেটার সলিউশন গুলা কি হতে পারে, তার জন্য আসলে বিজ্ঞানীদের সাথে থাকা দরকার। সেটা বোথ সোশ্যাল সায়েন্টিস্ট অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্টিস্ট। সেটাও আবার একটা কথাটা, মূল জায়গাটা হলো দুই মন্ত্রণালয়ের মূল জায়গাটা, মানে আপনি যদি সিংহভাগ চিন্তা করেন, আপনি বাকি যে ফুড সেফটি অথরিটি এবং বিজ্ঞানীদের টাকার ভলিউমে কম হতে পারে, কিন্তু তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে থাকা দরকার, যাতে করে আমরা সঠিক পথে চলতে পারি। যে জায়গাটা অরিজিনালি যে দিক নির্দেশনটা এই আপনার এই যে এই কনসেপ্টটা নিয়ে আসতেছে, সেটা সঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্য, নাহলে এটা গয়রাহ হয়ে যাবে। আমি আবারও বলতেছি, আর একটা আখতার হামিদ খানের আইডিয়াটা বিআরডিবি তৈরি হয়ে যেতে পারে, কেউ খারাপ ভাবে নেবেন না জিনিসটা, বিআরডিবির লোক যদি কেউ থাকেন, কিন্তু আসলে ওই জায়গা থেকে বিচ্যুত হয়ে গেছে। ডেভেলপমেন্ট শুধু উন্নয়নের দিকে তাকায় যে কনসেপ্ট নিয়ে চলে আসছে, পার্টটা নিয়ে আসছে, কিন্তু আসলে কনসেপচুয়াল দিকটা নাই। খাঁচা আছে কিন্তু খাঁচার ভিতরে রূপ নাই। তো এই জায়গাটা খুবই, মানে যেটা দেখা যায় না সেই জায়গাটা, রূপটা যেটা বলতেছি রুহানি ভাষায়, যে সেইটা আমাদের সেই জায়গাটা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। বলে আপনার যে উন্নয়নের কথা বলতেছেন, অংশীদার এই লোকগুলা থাকারই দরকার, কিন্তু আমাদের সেকেন্ডারিতে পরিবেশ বলি, অর্থনীতি বলি, মার্কেটিং বলি, এরাদের থাকা দরকার। ইভেন এলজিআরডি হয়তো ভূমিকা থাকতেই পারে, কারণ আপনার অনেক ক্ষেত্রে এখানে আপনার স্লাইড মডিফিকেশন লাগতেই পারে, ফলে পার্শিয়ালি তাদের একটা আপনার মানে পার্টনার হিসেবে তারা থাকতেই পারে। আমি জানি না আমি গোলমাল লাগাইতেছি কিনা। না স্যার, থ্যাংক ইউ। মানে আমরা অবশ্যই কপি পেস্টের কথা বলছি না, আমরা অ্যাডাপ্টেশনের কথা বলছি। বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন জায়গাতে টেইলর মেড অ্যাডাপ্টেশনটাই হচ্ছে বিষয়, আমরা একটা কনসেপ্টের কথা বলছি। স্যার, আপনি যদি বিসেফ এর ভূমিকাটাকে এই জায়গায় কিভাবে দেখতে চান, আপনি যদি সেটা আপনাকে প্রশ্ন করা হয়। আমি দুই জায়গাতে, দুইটা মেজর জায়গায়। একটা হলো যে মানে আপনার সঙ্গে আমরা যেহেতু, আমার মনে হয় যে আপনার সাথে বিসেফ ফাউন্ডেশনের যে আমরা একটা কনসেপচুয়াল সাইডে আমার মনে ঐক্যমত্য আছে, ফলে এই জায়গাটায় আমরা আপনাকে সাহায্য করতে পারি। আমাদের বিসেফ ফাউন্ডেশনের যে সমস্ত বিজ্ঞজনেরা আছেন, তারা আসলে এই জায়গাটা ক্রিটিক্যাল ভূমিকা। আপনি সামষ্টিক উন্নয়নের কথা বলছেন, ফলে আপনি যদি বলি এই প্রজেক্টের একটা গুরুত্বপূর্ণ অংশটা হলো যে সকল স্টেক হোল্ডারের মনোজগতের ভিতরে পরিবর্তন আনা, আপনার যে আইডিওলজিক্যাল জায়গাটা, কনসেপচুয়াল জায়গাটা, ফিলোসফিক্যাল দিকটা, এই জায়গাটায় ডেফিনেটলি শিশুকের সাথে বিসেফ ফাউন্ডেশন অবশ্যই সেই জায়গাটায় আপনার যে এটাকে শব্দটা কি ব্যবহার করব আমি, যে সরকারের যারা ইমপ্লিমেন্ট করবেন, ইমপ্লিমেন্টিং এজেন্সি অথবা বেসরকারি কেউ যদি ইমপ্লিমেন্টিং এজেন্সি থেকে থাকে, তাদেরকে তাদের মনোজগতের পরিবর্তন, প্রশিক্ষণ ব্যবহার শব্দটা ব্যবহার করবেন কি করবেন না জানি না, কিন্তু তাদের ভিতরে যাতে আসলে এর কনসেপচুয়াল দিকটা এবং অবজেক্টিভটা পরিষ্কার হয়। এরপরে আপনার যে সোশ্যাল মোবিলাইজেশন, এইটা হয়তো কেউ করবে, কিন্তু বিসেফ ফাউন্ডেশন আবার এই জায়গাটায় যে যারা এটা গ্রাউন্ড রুটে যাদেরকে আমরা একখানে আনতেছি, যে কৃষকরা এটার আসলে মূল জায়গাটা, তাদের ভিতরেও আমরা এই জায়গাটা পরিবর্তন আনতে কন্ট্রিবিউট করতে পারি। 2 নম্বর হলো যে নিরাপদ খাবার উৎপাদনের কথা বলা হচ্ছে, সেই জায়গাটা প্রশিক্ষণে আমরা সাহায্য করতে পারি। তবে এই জায়গাটা শুধু বিসেফ ফাউন্ডেশনের নয়, এটা যে আমাদের গবেষক সম্প্রসারণ কর্মী আছে বিভিন্ন, তাদেরকে নিয়ে একসঙ্গে, কিন্তু আমরা ওই জায়গাটায় আসলে একটা ক্যাটালিস্ট হিসেবে এবং আয়োজক হিসেবে কাজ করতেই পারি। কিন্তু এটা আমি এই মুহূর্তে দেখতেছি, হয়তো এর বাইরে কিছু থাকতে পারে, কিন্তু আমি
সামারি করতেছি যে আমি যেটা ইয়ে দিই যে আমরা যদি কেউ যে উদ্দেশ্যটা যদি পরিষ্কার না হয়, উদ্দেশ্য যদি পরিষ্কার থাকে তাহলে পরে কাজ করা সহজ। আমি অনেক সময় এই উদাহরণটা ছোটবেলায় দিতাম যে আমার পেটে যদি খিদা লাগে, ক্ষুধা নিবৃত্তি যদি আমার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমি জানি যে আমাকে কোথায় যেতে হবে, পাঁচতারা হোটেলে যাব না ফুড ইটালিয়ান রাস্তার পাশের সেলুনে যায় খাবো। কারণ আমার ক্ষমতা, আমার অ্যাভেলেবিলিটি সবকিছু দেখে তার উপরে কাজ করতে হবে। ফলে ফলে আমি একটু খেয়ে হারায় ফেলেছি। ফলে আমাকে প্রত্যেকটা লোককে উদ্দেশ্যটা, এই জন্য উদ্দেশ্য এবং তার ফিলোসফিক্যাল দিকটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার এর ইমপ্লিমেন্টেশন গেলে হিতে বিপরীত হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। আমাদের কিছু কিছু দর্শক অবশ্য আমাদেরকে একটু গাইড করার চেষ্টা করেছেন। ওনারা বলছেন ইট মে বি এস্টাবলিশড থ্রু ফর্মুলেটিং এ ডেভেলপমেন্ট প্রজেক্ট under the Ministry of Local Government where Shishuk may play a role. I mean, Shishuk or BSEF can play a role. মহিদুল্লাহ খান বলেছেন যে স্থানীয় পর্যায়ে সরকারি বেসরকারি প্রশাসনের সাথে যুক্ত সকলকে সম্পৃক্ত করা যেতে পারে। জাস্ট আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গত বছর থেকে আমরা এই অ্যাপ্রোচটিকে নিয়ে কাজ করছি কুমিল্লা বার্ডের সাথে, এবং কুমিল্লা বার্ডের সহযোগিতায় লাকসাম মনোহরগঞ্জে আমরা অলরেডি দুটো প্রজেক্টকে খুবই সাকসেসফুলি এবছর ইমপ্লিমেন্ট করেছি। এখন দুটি নতুন প্রজেক্ট আমরা ফর্মুলেশনের মধ্যে আছি। তার মানে হচ্ছে যে কুমিল্লা বার্ড কিন্তু নিজেরাও একটা বড় প্রজেক্টের কথা চিন্তা করছেন। ওনারা 200-250 কোটি টাকা একটা প্রজেক্ট ডিজাইনের কথা চিন্তা করছেন, যেখানে এটাকে বেশ কিছু জোনে এটাকে রেপ্লিকেশন করার কথা ভাবছেন তারা। এটি সত্যি আশার বিষয় যে আমরা এই জিনিসটিকে হলিস্টিক্যালি দেখার চেষ্টা করছি, এবং আজকে যারা এই জায়গায় আলোচক আছেন সবাই আসলে এই কৃষি ক্ষেত্রের দিকপাল, এবং তাদের যে অভিজ্ঞতা থেকে আমরা যে কথাগুলো শুনলাম, আমরা আশা করব যে এই সরকারের এই পলিসি ডকুমেন্ট, এই 8-5 ইয়ার্স প্ল্যানকে নিয়ে যারা সামনে এগিয়ে যাবেন তারা আমাদের আলোচনাগুলো শুনবেন। আমি সবশেষ আলোচনার শেষ পর্যায়ে একেবারে আমরা আমাদের ডক্টর ওয়াইস কবির স্যারের কাছে আবার ফিরে যাব, স্যারের ফাইনাল ওয়ার্ড গুলো শোনার জন্য আমাদের কাছে। It's not my final word. Final word জয়নুল আবেদিন স্যার বলবেন। আমি শুধু বলতে চাচ্ছিলাম যে আপনি শুরু করলেন একটা আশার আলো দিয়ে, 8-5 year প্ল্যান ও রিকগনিশন, আবার কেন জানি আপনার কাছ থেকে আবার হতাশার সুরও শুনতে পারলাম। সেটা আমার কাছে মনে হয় না যে এখনই মানে বিষাদের সুর বাজা উচিত। আর জয়নুল আবেদিন স্যার যেটা বললেন সেটা হলো যে আপনি আপনার লব্ধ যে অর্জন সেটাকে সারেন্ডার করে দিবেন, যে না আমি নাই। আমার কাছে মনে হয় যে ইউ আর ইন এ পজিটিভ সাইড, ইউ নিড টু অফার। আপনাকেই অফার করতে হবে। আপনি কেন বলবেন যে না আমি নাই এর সঙ্গে? আপনি নিশ্চয়ই আছেন, থাকবেনও, কিন্তু এই মুহূর্তে আমার যেটা দরকার আপনাকে, but if you want to be in driving seat, you need to have some instruments with you. For example, এই যে জয়নুল আবেদিন স্যার বললেন social, it's not social, it's biological, not only biological, environmental। এই যে BSEF ফাউন্ডেশনের যে আন্দোলন, আপনার মৎস্য এই টোটাল দাউদকান্দি মডেলটার মধ্যে যে সোশ্যাল ডাইমেনশন, এনভায়রনমেন্টাল ডাইমেনশন, বায়োলজিক্যাল ডাইমেনশন, নানান ডাইমেনশন এগুলাকে তুলে ধরেন। খেয়াল করবেন যে আমাদের সমাজ ভিত্তিক মৎস্য চাষ ছিল, আমাদের জলমহল নীতিমালা আছে, এগুলাকে মাঝখানে রেখে একদিকে সমাজ ভিত্তিক মৎস্য চাষ, যেটা ডিপার্টমেন্ট অফ ফিশারিজ বলে দাবি করে, আপনার ইনোভেশন, এগেইন এই যে ব্যক্তি উদ্যোগে যে ঘেরে চাষ করা হয়, এই কয়েকটাকে আপনি অ্যানালাইসিস করেন, and then find yourself where you are champion, what more you offer compared to others। এই ধরনের কিছু জিনিস আমি বলছিলাম যে it should be the knowledge product that will bring you in the driving। এটাকেই আপনি ব্যাংক করেন, আমার সেটাই হলো কথা।
ধন্যবাদ স্যার। আপনি যে কথাটি বলছেন, আমি মাঝে মাঝে হতাশার সুর আমার কাছ থেকে শুনতে পারেন। এটি আসলে একটা অন্যতম কারণ হচ্ছে যে এত বছর পরেও কিন্তু আমি বুঝাতে পারিনি যে অনেক কিছু কিন্তু আছে, এবং এইটা যে আছে এবং এটা যে অন্যদের কাছে রিচ করেনি, সেটা কেন এবং কোন জায়গায় সেই গ্যাপটা হয়তো আমি জানি না। এটা হচ্ছে একটি কারণ। 2 নাম্বার হচ্ছে যে হতাশার সুরটি এই কারণে যে আমরা এর আগেও দেখেছি যখন দাউদকান্দি মডেলকে আরো ছোট আঙ্গিকে রেপ্লিকেশনের কথা বলা হচ্ছিল, তখন কিন্তু আমরা এই আলোচনার মধ্যে আমাদেরকে রাখা হয়নি বা আমরা সেই আলোচনার মধ্যে ছিলাম না। সো যেটা হয় যে সরকারি পর্যায়ে যখন বড় প্রজেক্ট গুলো নেওয়া হয়, সেটা তাদের কনভেনশনাল প্রসেসই সেটাকে তারা হয়তো ইয়ে করে। আমরা অবশ্যই সম্পৃক্ত হওয়ার আগ্রহ রাখাচ্ছি, আকাঙ্ক্ষা আমাদের আছে, কিন্তু সেই সুযোগটি আমাদের পেতে হবে। না পেলে যেটা হয়, যেটা হয়তো জয়নুল আবেদিন স্যার আমাদেরকে আজকে যে কথাটি বললেন, যে হয়তো আমরা বলবো যে না ঠিক আছে তোমরা তোমাদেরটা করো, আমরা এটার মধ্যে নাই, বা আমরা এটার সাথে সম্পৃক্ত হতে আমরা নিজেদেরকে হয়তো উইথড্র করতে পারবো, কিন্তু সেই জায়গাটায় আমি যেতে চাই না। আমি যেটা চাই সেটা হচ্ছে যে আসলে না, সেটা যাবেন কেন? না, আমরা সেটাতে যেতে চাই না। আমরা চাই যে আমরা যে আলোচনাটি শুরু করেছি, এবং আমাদের একটা বড় স্ট্রেংথ হচ্ছে যে যারা বাংলাদেশের এই ডিসিশন গুলো নেবেন, আমাদের পরিকল্পনা কমিশনের মেম্বার, এবং গত পরশুদিন মেম্বার এগ্রিকালচার উনিও গিয়েছিলেন, ডক্টর জাকির হোসেন স্যার উনিও গিয়েছিলেন দাউদকান্দি দেখতে। সুতরাং ওনারা যেহেতু বিষয়টিকে অকেবহাল এবং ওনাদের আগ্রহ যেহেতু আছে, আমরা আশা করি যে আমরা এবার হয়তো আমরা প্রপার সুযোগটি পাবো সবাই মিলে এই ডিসকোর্সে অংশগ্রহণ করার জন্য এবং এটাকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য। এবং বিসেফ এর এই যে টক শো বা আমরা নাগরিক সংলাপের এই সুযোগটি নিচ্ছি আসলে আমাদের যারা এই প্রজেক্ট ফর্মুলেশনে থাকবেন তাদের জন্য একটা গাইডলাইন হিসাবেও আমরা মনে করি যে আপনাদের অভিজ্ঞতা থেকে তাদেরকে যে দিক নির্দেশনা গুলো দিচ্ছেন, সেটিও আমাদের এই প্রজেক্ট ফর্মুলেশনে সঠিকভাবে এটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার হয়তো ভূমিকা পালন করবে। সেই জায়গা থেকে আমাদের আশা আমরা ব্যক্ত করছি, আমাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করছি। আমরা অনুষ্ঠান আসলে শেষ করছি। আমাদের ফাইনালি এটাকে ক্লোজ করবেন আমাদের বিসেফ এর সভাপতি ডক্টর জয়নুল আবেদিন স্যার। আমি আজকে যারা আমাদের আলোচক ছিলেন তিনজনই আমি তাদের স্নেহধন্য একজন মানুষ। তারা তাদের প্রত্যেকটা পদক্ষেপই আসলে আমাকে উৎসাহিত করেছেন, সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, এবং তাদের শক্তিতেই আসলে আমি এগিয়ে যাচ্ছি। সুতরাং আমরা মনে করি যে আমাদের এই মুরব্বী গুরুজনরা যদি আমাদের সাথে আমাদেরকে যেভাবে তারা সহযোগিতা করছেন, তারা ভরসা দিচ্ছেন, সেই ভরসার জায়গা থেকে আমরা এটিকে সঠিকভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি ডক্টর জয়নুল আবেদিন স্যারকে তার ফাইনাল ওয়ার্ড দিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি শেষ করার জন্য বলছি। তাজুলের কোনো ফাইনাল ওয়ার্ড আছে কিনা শুনবেন না? স্যারকে না, যদি চান্স দেন তাইলে আমি তো শুনেন ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করছি, তো কথার উপরে কথা কইতে পারি না, যার জন্য বসে থাকি, ওয়েট করি। হ্যাঁ, তো যাই হোক, আমার যেটা হলো, যেটা জয়নাল ভাই বললেন, আপনিও প্রশ্ন করলেন বিসেফ এর ফাংশনটা কি। বিসেফ হবে থিঙ্ক ট্যাঙ্ক অফ দিস হোল কনসেপ্ট। বিসেফ আমি বলছি না বিশেষ খালি outside of Shishuk. Shishuk is included in BSEP. এখন বিসেপটা পুরোটাই না হবে it works as a think tank to implement the whole project. এটা হলো প্রথম কথা। এরপরে যদি আপনার লাইফ স্টক আসে, ফিশারি আসে, এগ্রিকালচার আসে, বা ওই যে বিএসটিআই আসে, আমাদের ইয়ারা, কিন্তু পুরো জিনিসটা কন্ট্রোল করতে হবে বিসেফের। বিসেফ উইল কন্ট্রোল দ্য থিং, অল দ্য অবজেক্টিভস যা এখানে আমরা দাঁড়া করাবো, সেইগুলি ঠিক মতো হচ্ছে কিনা এটাও বিসেফে দেখবে। মনিটরিং পার্টটা বিসেফে থাকবে। ট্রেনিং বিসেফের দরকার নাই, যদি লাগে ট্রেনিং দুই চার জায়গায় ট্রেনিং দিবে। আমার মনে হয় আমরা কথাটিকে এভাবে বলতে পারি যে একটা তো বিষয় হচ্ছে অবকাঠামোগত যেসব ইয়াগুলো আছে, সেখানে আমাদের কোনো ইনভলভমেন্ট আমরা আশাও করি না, আমাদের প্রয়োজন নাই। কিন্তু যে জায়গাটাতে
আমরা যে কথাটি বলি যে সফটওয়্যার বলেন। বা মানে যে জায়গাটাকে আমরা ফিলোসফিক্যাল যে রেপ্লিকেশনের যে বিষয়টি আছে সেটাতে বিসেফ ক্যান প্লে দ্য ফ্যাসিলিটেটর রোল। মানে আমরা কন্ট্রোলের কথা না বলে যদি বলি, উই আর ভেরি মাচ ইন্টারেস্টেড টু ফ্যাসিলিটেট দ্য প্রসেস উইথ এনি আদার ন্যাশনাল এজেন্সি। বিসেফ পুরো আইডিয়াটারে ফ্রেমে ধরে রাখবে, সোজা কথা। জি স্যার। বিসেফ মানে আপনি নিজেও বিসেফ মানে আপনি নিজেও বিসেফ, জয়নাল ভাই বিসেফ, আমাদের কবি সাহেব বিসেফ, আমি নিজেও বিসেফ। আমরা এখানে আমরা উই হ্যাভ এন আইডিয়া এবং সেইভাবেই না আপনার ইয়াতে দাউদকান্দি মডেল নিয়ে আমরা আগাইতে চাচ্ছি, দ্যাটস অল। এখন আপনার যেই প্রজেক্ট বানান টোটাল আইডিয়াটা যাবে বিসেফ থেকে, এটা হলো কি আমার এবং আইডিয়াটা গার্ড করবে অল দ্য ওয়ে 5 ইয়ার্স যদি প্রজেক্ট হয়, গার্ড করবে বিসেফ। কোথায় এটা থ্যাংক ইউ স্যার। আমরা শেষ করবো স্যার, সময় পার হচ্ছে যে জনগণ স্যার কাছে। তো যাই হোক আর কি, আসলে খুবই মানে আজকে আমার মনে হয় যে খুবই ইয়ে হয়েছে। আমি আবার শুধু একটা কথা এখানে, যে আমাদের আহমেদ সালাউদ্দিন সাহেব উনি বলেছে যে আমাদের কৃষকদের, বিশেষ করে ছোট কৃষকদের বাঁচাতে হলে এই ধরনের সামষ্টিক উন্নয়নের নানান মডেল নিয়ে পরীক্ষা নিরীক্ষা এবং মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের সামাজিক বিজ্ঞানীদের অংশগ্রহণ বাড়াতে হবে। আসলে এদের বাঁচাতে হলে, শব্দটা উনি ব্যবহার করছেন, এদের বাঁচাতে হলে এই ধরনের একটা কাজের গুলা দরকার। সেই সাথে যে মানে সাইফুল আজম খান উনি বলছে যে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইত্যাদি মডেল, এইখানে ওইটার কিন্তু কনসেপ্টলি বাংলাদেশে আলাদা। পার্টনারশিপ তো এমনিও যখন চাচ্ছি আমরা তখন তো অবশ্যই পার্টনারশিপ হচ্ছে, কিন্তু সরকারি পরিভাষায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথাটা যখনই বলা হবে তখনই তুমি কিছু টাকা দাও, টাকা দাও, আমাদের তো সেই অর্থের টাকার জোগান দেওয়ার ক্ষমতা নাই। ফলে পার্টনারশিপ থাকবে চিন্তা চেতনার ওই জায়গাটায়, এবং সেখানে কতখানি মানে আমাদের কন্ট্রিবিউট করার ইয়ে থাকে। যে কথাটা বলতেছি যে এই হোল যে আমরা যেটাকে সামনে নিয়ে আসছি, আত্মা যে বলে না, আমার খাঁচা আছে কিন্তু ভিতরে আত্মা নাই, তো ওই খাঁচাটা তো থাকতেই হবে কিন্তু ভিতরে আত্মাটাও থাকতে হবে। আমরা শিশু বিসেফ ফাউন্ডেশন আমরা সবাই মিলে সেই ওই খাঁচার ভিতরে যে প্রজেক্টটা যেটা হবে তার ভিতরে আত্মার যে জায়গাটা, সেই জায়গাটায় মানে আমরা সরি কেউ আবার সৃষ্টিকর্তার সাথে আমাকে মিলাই ফেলবেন না, মানে আমরা বলতেছি যে আমরা সেই জায়গাটা আসলে ইয়ে করতে পারি। আমি একটা আনতেছি, উদাহরণ শুধু আনতেছি আর কি। আর এইটার দায়িত্বটা আপনি যদি যেই মুহূর্তে এই যে মানে এলজিআরডি কে দিয়ে দিলেন, ওই মুহূর্তে ওটা তখন কনস্ট্রাকশন প্রজেক্ট হয়ে দিতে পারে। এই জায়গাটায় সাবধান থাকা দরকার। এটা কৃষি মন্ত্রণালয় বা এদের কাছেই কোনো এক জায়গায় বা একটা কোঅর্ডিনেটেড একটা ইয়েতে থাকতে পারে, লিডারশিপ থাকতে পারে, থাকাই উচিত সেই জায়গাটায় যে ওটা। কিন্তু এলজিআরডির শুধু ওই জায়গাটায় ওই যে প্রতিষ্ঠানটার নাম করছেন কুমিল্লা একাডেমি, যেটা বার্ড বলি অথবা আরডিএ বলি, এই ধরনের প্রতিষ্ঠানগুলা আমাদের গবেষণার কাজটাকে, এটা যে মনিটরিং গবেষণা ইত্যাদির সহায়তা করার জন্য তারা আসলে কাজ করতেই পারেন। ফলে এখনই মানে এটা অংশগ্রহণ তাদের একটা থাকতেই পারে। তো যাই হোক, আসল কথাটা যেটা বলতেছি যে এই একটা যে কোনো কর্মকাণ্ডে নেতৃত্ব কাউকে থাকতে হয়, নেতৃত্বের সাথে ওতপ্রোতভাবে কারা জড়িত থাকতেছে সেটা একটা লেভেল, আর তারপরে আমরা বাকি আরো কাদেরকে এর ভিতরে বিভিন্ন ভাবে আলোচনায় বা বিভিন্ন কর্মকাণ্ডে রাখবো সেটা একটা আলাদা বিষয়। ফলে এটা একেবারে ক্লোজ ডোর হয়ে যাওয়ার উচিত না। দেখতে হবে যে আমরা যাতে সবাইকে নিয়ে মানুষের সামষ্টিক উন্নয়নের কথা বলছি, সামষ্টিক উন্নয়নের দ্বারা তার জীবন ও জীবিকার এবং পরিবেশ এবং ভবিষ্যৎ সন্তানদের জন্য যে উন্নয়ন ইত্যাদি সবকিছুর কথাটা চিন্তায় রাখতে হবে, সেইটা রেখে আমরা পদক্ষেপ নেব। আমার মনে হয় যে আজকে এই বলে আমরা শেষ করছি। যারা ওয়াইস কবির সাহেব এবং ডক্টর তাজুল ইসলাম দুজনকে আমাদের বিসেফ ফাউন্ডেশনের তরফ থেকে ধন্যবাদ। আর যারা সাথে ছিলেন, মন্তব্য করেছেন, তাদের প্রত্যেকেই আসলে এই যে অংশগ্রহণ করছেন এটা আমাদের জন্য এবং মন্তব্য করছেন, এই সবগুলোই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আমাদের সাথেই থাকবেন। আর
এই আলোচনাটা ফেসবুকে লাইভ হচ্ছে, ফলে ফেসবুক থেকে আপনারা শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবের কাছে। নিশ্চয়ই আপনার নিজেদের প্রত্যেকদিন ওই যখন অনুষ্ঠান শুরুর আগেই অথবা শুরুর সাথে সাথে আপনারা আপনাদের ফেসবুকে লাইভ করে দিতে পারেন, যাতে করে আরো বেশি লোকে জানতে পারে আজকের আলোচনার যে মূল বিষয়বস্তুকে। যত বেশি লোকের কাছে যাবে তত বেশি আসলে আমরা সবাই মতামত পাবো এবং উপকৃত হবে, দেশের উন্নয়নের জন্য কাজে লাগবে। তো এটা এই বলে আমি আজকে মনে হয় সাইকুল। জি স্যার, ধন্যবাদ স্যার। সব দর্শক মন্ডলী, আপনাদেরকে আবারও সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আজকের যারা মূল আলোচক ছিলেন এবং আমাদের যারা গেস্ট অফ অনার ছিলেন তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার যে কথাটি লাস্টে বলেছেন যে এটি আসলে একটি মডেলের ফর্মুলেশন হচ্ছে, সুতরাং সবাই মিলেই আমরা এটাতে অংশগ্রহণ করা উচিত, যাতে এটিকে সবচেয়ে বেশি স্ট্রেনথেন করতে পারি এবং একটা ভালো মডেল হিসাবে যাতে তৈরি করতে পারি। আমরা সবাইকে আবারও শুভেচ্ছা জানাই এবং আগামী দিনের অনুষ্ঠানে সবাই অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।